নমস্কার, আমি সাক্ষ্যদীপা। রোদতী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে, চিকিৎসা জগতে মহীরূহ পতন, প্রয়াত হলেন বিখ্যাত চিকিৎসক মণি ছেত্রী। আবৃত্তি, অন্তরে বাহিরে, ব্যালট যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি, নির্বাচন 2026। দেশের সঙ্গীত জগৎকে আবারও শূন্য করে দিয়ে সুরলোকে পাড়ি দিয়েছেন প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে। রবিবার বেলা নাগাদ তাঁর প্রয়াণ সংবাদ ছড়িয়ে পড়ার পর রোদেলা আবহাওয়া কেমন ম্লান হয়ে গিয়েছে। শ্রোতাদের সঙ্গে তাঁর সুরের সুতোটা যে এভাবে ছিন্ন হয়ে যাবে তা ভাবতে পারেননি কেউ। সঙ্গীত জগতে আজ বড় এক শোকের দিন। পিয়া তু আব তো আজা কিংবা ইয়ে মেরা দিল এর মতো গানগুলো সঙ্গীতের সংজ্ঞাই বদলে দিয়েছিল। তবে কেবল গ্ল্যামার নয়, ইন আঁখোঁ কি মস্তি বা দিল চিজ ক্যা হ্যায় এর মতো গানে তার ধ্রুপদী সুরের গভীরতা ও দক্ষতা প্রমাণ করে যে কেন তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে সঙ্গীত প্রেমীদের হৃদয়ে একচেটিয়া রাজত্ব করেছিলেন। তার কালোজয়ী কণ্ঠেই অমর হয়ে থাকবেন আশা ভোঁসলে। শিল্পীর পরিবার ও অনুরাগীরা আশা করেছিলেন খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। প্রার্থনা করেছিল পুরো বলিউড, কিন্তু শেষ রক্ষা হলো না। আশা ভোঁসলের মৃত্যুতে সঙ্গীত দুনিয়ার এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। একশো 6 বছর বয়সে প্রয়াত হলেন কিংবদন্তি হৃদরোগ বিশেষজ্ঞ ও পদ্মশ্রী জয়ী চিকিৎসক ডাক্তার মণি ছেত্রী। এসএসকেএম হাসপাতালে আধুনিক চিকিৎসার বিপ্লব ঘটানো এই লিভিং লেজেন্ডের জীবনাবসানে শোকস্তব্ধ বাংলার চিকিৎসক মহল। জানব তার বর্ণময় জীবন কথা বিস্তারিত প্রতিবেদনে। বিদায়ী বসন্তে কলকাতা যখন অসময়ী বৃষ্টিতে ভিজছে, এমন একদিনে খবর এলো মন খারাপের। প্রয়াত হয়েছেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার মণি ছেত্রী। দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বয়স হয়েছিল 106 বছর। দীর্ঘ চিকিৎসক জীবনে তিনি শুধু একজন সফল হৃদরোগ বিশেষজ্ঞই ছিলেন না, ছিলেন দক্ষ প্রশাসক এবং অনন্য শিক্ষকও। 1920 সালের 23 মে পরাধীন ভারতের দার্জিলিংয়ে জন্ম হয় মণি ছেত্রীর। শৈশব ও প্রাথমিক শিক্ষা পাহাড়ের কোলে। 1944 সালে MBBS ডিগ্রি লাভ করার পর তিনি উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দিয়েছিলেন, তবে দেশকেই নিজের কর্মভূমি হিসেবে বেছে নিয়েছিলেন। এসএসকেএম হাসপাতালের অধিকর্তা থাকাকালীন তাঁর হাত ধরেই রাজ্যে আধুনিক চিকিৎসার বিপ্লব ঘটে। পশ্চিমবঙ্গের প্রথম ইন্টেন্সিভ থেরাপি ইউনিট তৈরি করেন। কার্ডিওলজি থেকে নেফ্রোলজি একাধিক বিশেষ বিভাগ চালু করে সরকারি স্বাস্থ্য পরিষেবাকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব যেমন দক্ষতার সঙ্গে পালন করেছেন, তেমনি প্রশাসনিক কাজের চাপেও রোগী দেখা থেকে কখনো বিরত থাকেননি। চিকিৎসা ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 1974 সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। চিকিৎসা জগতে তার অবদান যেমন থেকেছে অনস্বীকার্য, তেমনি ব্যক্তি জীবনেও তিনি হয়ে উঠেছিলেন এক জীবন্ত প্রেরণা। শতবর্ষ পেরিয়েও তার কর্মোদ্যম ছিল বিস্ময়কর। নিয়মিত পড়াশোনা করতেন, নোট নিতেন, ছাত্রদের সঙ্গে চলত আলোচনা। নতুন কোনো মেডিকেল বই প্রকাশ পেলেই তার সংগ্রহ করে পড়ায় মন দিতেন। শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনকেই দীর্ঘায়ুর মূল মন্ত্র বলে মনে করতেন ডাক্তার ছেত্রী। ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞান যে জিন থেরাপির উপর নির্ভর করবে, সে কথাও বহু আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন। এই লিভিং লেজেন্ডের প্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজ্যের চিকিৎসক সমাজ। 1 শতাব্দী পেরিয়ে যাওয়া জীবন থমকে গেল ঠিকই, কিন্তু তার কর্ম, দর্শন ও জীবনযাপনের শৃঙ্খলা আগামী প্রজন্মের কাছে হয়ে থাকবে অনুপ্রেরণার উৎস।
ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। ঘাসফুল হোক, পদ্ম ফুটুক, কাস্তে শোনা গান, হাতের তুলি স্বপ্ন আঁকুক, সবার গোলায় ধান। কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির বা কেসিসির মঞ্চে শুরু হলো 10 দিনের আধুনিক আবৃত্তির ওয়ার্কশপ, আবৃত্তি অন্তরে বাহিরে। প্রশিক্ষণে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়। কবিতা যখন পারফর্মিং আর্ট, তখন তার প্রস্তুতি ঠিক কেমন হওয়া প্রয়োজন তা জানতেই সরাসরি চলে যাব আমাদের প্রতিবেদনে। কলকাতার শিল্প সংস্কৃতি চর্চায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো। দক্ষিণ কলকাতার আনন্দপুর সংলগ্ন কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি আগামী 25শে বৈশাখ রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে একটি আমন্ত্রণমূলক কর্মশালা আয়োজন করেছে। 4 এপ্রিল ব্রততী পরম্পরা ও কাব্যায়নের কিছু শিক্ষার্থীদের নিয়ে আবৃত্তির প্রথাগত ধারণার বাইরে গিয়ে আবৃত্তিকে এক আধুনিক পারফর্মিং আর্ট হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে শুরু হলো 10 দিনের একটি বিশেষ কর্মশালা, আবৃত্তি অন্তরে বাহিরে। ইমামি ফাউন্ডেশন এবং কেসিসির এই যৌথ উদ্যোগে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী ব্রততী বন্দ্যোপাধ্যায়। আগামী মে মাস পর্যন্ত প্রতি শুক্রবার এবং শনিবার বিকেল 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই নিবিড় প্রশিক্ষণ চলবে তাঁর নিপুণ নির্দেশনায়। বর্তমান সময়ে যখন ডিজিটাল প্ল্যাটফর্ম বা মঞ্চ উপস্থাপনার ধরন দ্রুত বদলাচ্ছে, তখন একজন শিল্পীর বাচনভঙ্গি এবং মঞ্চ উপস্থিতির গুরুত্ব অপরিসীম। এই কর্মশালাটি সেই পেশাদারিত্বের দিকেও বিশেষ নজর রাখছে। 10 দিনের এই প্রস্তুতির পর আগামী 8ই মে অর্থাৎ 24শে বৈশাখ একটি বিশেষ উপস্থাপনা মঞ্চে পরিবেশন করবেন কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। উল্লেখ্য, 1930 সালে কবিগুরু রচিত চলচ্চিত্রের উপযোগী একটি ইংরেজি কবিতা দ্য চাইল্ড, তার বাংলা অনুবাদ শিশুতীর্থ পরিবেশন করবেন তারা। থাকবে সংস্থার শিক্ষক শিক্ষিকার একটি উপস্থাপনা এবং সর্বোপরি শ্রীমতী ব্রততী বন্দ্যোপাধ্যায়ের একক উপস্থাপনা। এই কর্মশালাটি মূলত আমন্ত্রিতদের জন্য সংরক্ষিত হলেও এটি বাচিক শিল্পের গুণগত মান বৃদ্ধিতে একটি মাইল ফলক হতে চলেছে। আধুনিক থিয়েটার এবং পারফরমেন্স পোয়েট্রির এই মেলবন্ধন আগামীর আবৃত্তি চর্চায় এক বলিষ্ঠ পরিবর্তন নিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে। মনোনয়ন জট কাটিয়ে এবার সরাসরি ময়দানে প্রার্থীরা। দ্বিতীয় দফার 142টি আসনে লড়াইয়ের ছবিটা আজ অনেকটাই স্পষ্ট। হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারণের অন্তিম মুহূর্ত কি ঘনিয়ে এলো? বুথে বুথে ড্রোন আর 2 লক্ষ সিসিটিভি ক্যামেরা। স্পর্শকাতর এলাকায় আকাশপথে কড়া প্রহরা। শান্তি বজায় রাখতে এবার নজিরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের। বাকিটা বিস্তারিত প্রতিবেদনে। দেওয়াল লিখন, ফ্লেক্স, পতাকা, জমছে ভোটের বাজার। রাত দিন কাজ, ফোন, ব্যস্ততা, সাজটা রাজা সাজার। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের উত্তাপ এখন তুঙ্গে। আজ দ্বিতীয় দফা নির্বাচনের মনোনয়ন পত্রগুলি স্ক্রুটিনির পর লড়াইয়ের ময়দান এখন প্রায় চূড়ান্ত। আগামীকালই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, যার পরেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের লড়াইয়ের ছবিটা সরকারিভাবে পরিষ্কার হয়ে যাবে। যদিও এর মাঝেই রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে হেভিওয়েট প্রার্থীদের জোরদার প্রচার। অন্যদিকে মনোনয়ন বা প্রচারের পাশাপাশি সাধারণ মানুষের নজর এখন সুপ্রিম কোর্টের এজলাসে। ভোটার তালিকা নিয়ে দীর্ঘ আইনি লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ার পর প্রায় 27 লক্ষ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে।
আদালত নিযুক্ত জুডিশিয়াল অফিসারদের নজরদারিতে চলছে প্রতিটি অভিযোগের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা। আগামী 18 এপ্রিল একটি সম্পূরক তালিকা প্রকাশের সম্ভাবনা তৈরি হয়েছে, যার দিকে তাকিয়ে আছে লক্ষ লক্ষ মানুষ। ভোট যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয় তার জন্য এবার নিরাপত্তায় কোনো আপোষ করছে না কমিশন। বিশেষত স্পর্শকাতর বুথগুলিতে অশান্তি রুখতে এবার প্রযুক্তির নজিরবিহীন ব্যবহার দেখা যাচ্ছে। রাজ্যের মোট বুথের 100%ই বাধ্যতামূলক করা হয়েছে ওয়েবকাস্টিং। 2 লক্ষেরও বেশি ক্যামেরা ছাড়াও আকাশপথে নজরদারি চালাবে ড্রোন। বিশেষত স্পর্শকাতর 56টি বিধানসভা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ এবং কমিশনের এই বাড়তি টেক সুরক্ষা কতটা কার্যকর হয় সেদিকেই নজর থাকবে সকলের। শুরু করছি আজকের সংবাদ সংকেত। থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত ওয়ার্ল্ড প্যারা আর্চারি র্যাঙ্কিং সিরিজে ওড়িশার পায়েল নাগ জোড়া সোনা জিতে ইতিহাস গড়েছেন। বিশ্বের প্রথম কোয়াড্রুপল অ্যাম্পিউটি তীরন্দাজ হিসেবে আন্তর্জাতিক মঞ্চে এই বিরল সাফল্য অর্জন করেন তিনি। ব্যক্তিগত বিভাগে বিশ্বসেরা শীতল দেবীকে হারানোর পাশাপাশি দলগত বিভাগেও সোনা জিতে পায়েল তার অদম্য ইচ্ছাশক্তির প্রমাণ দিয়েছেন। অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হিসেবে অমরাবতী অবশেষে বিধিবদ্ধ মর্যাদা পেল। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর শহরটিকে রাজ্যের একক ও পূর্ণাঙ্গ রাজধানী হিসেবে গড়ে তোলার সমস্ত আইনি বাধা দূর হয়েছে। কৃষ্ণা নদীর তীরে অবস্থিত এই শহরটিকে একটি অত্যাধুনিক ও পরিবেশ বান্ধব স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলাই এখন সরকারের মূল লক্ষ্য। ভূবিজ্ঞানীদের দীর্ঘদিনের গবেষণায় উঠে এসেছে এক চমকে দেওয়া তথ্য, যেখানে জানা যাচ্ছে পৃথিবীর পৃষ্ঠতল থেকে প্রায় 400 থেকে 660 কিলোমিটার নিচের ট্রানজিশন জোনে একটি বিশাল জলের ভাণ্ডার রয়েছে, যা পরিচিত তরল সমুদ্রের মতো নয়, বরং এটি রিং বুডাইট নামে এক বিশেষ ধরনের নীল খনিজের মধ্যে আটকে রয়েছে। ভূতত্ত্ববিদ স্টিভ জ্যাকবসন মনে করছেন এই খনিজটি পৃথিবীর ম্যান্টেলের গভীরে এক বিশাল আর্দ্র অঞ্চল তৈরি করেছে। আজকের খবর এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন আগামী সপ্তাহে ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের পর্দায়। নমস্কার।